গল্পের শুরু হয় আকি নামের এই ছেলেটিকে দেখিয়ে। সে ফোনে কোনো এক কোম্পানির সিইও এর সাথে কথা বলছিল। ফোনের অপর পাশ থেকে জানানো হয় এই মুহূর্তে তাদের কোম্পানিতে কোনো পোস্ট ফাঁকা নেই। আসলে আকি চাকরির জন্য সেখানে আবেদন করেছিল, তবে তাকে রিজেক্ট করা হয়েছে। তো মন খারাপ করে সে তার অসুস্থ মৃতপ্রায় বাবার কাছে এসে বসে। তখন তার ফোনে বন্ধুর পাঠানো একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, সরি ভাই, মাফ করে দিস, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই দেখে সে আরো হতাশ হয়ে পড়ে। আসলে তার বাবা খুবই অসুস্থ, তার অপারেশনের জন্য জরুরি অনেক টাকার প্রয়োজন, কিন্তু সে কোথাও এই টাকা ম্যানেজ করতে পারছিল না। এর মধ্যে ডাক্তার এসে বলে, তোমার বাবার দ্রুত ব্রেইন সার্জারি প্রয়োজন, দেরি করলে তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। এই বলে ডাক্তার চলে গেলে আকি হতাশ হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে, কারণ এই মুহূর্তে সে এত টাকা কোথা থেকে ম্যানেজ করবে, যেখানে দুবেলা খাওয়ার জন্যই তাদেরকে মন্দিরের খাবারের উপরে নির্ভর করতে হয়। তো নিরুপায় হয়ে সে বাসায় ফিরে আসে আর তার বাবার একটা পুরনো বাক্স খুঁজে দেখার চেষ্টা করে, যদি কোনো দামি কিছু পাওয়া যায় আর কি। কিন্তু সেই বাক্সের মধ্যে একটা মূর্তি আর কিছু আমলেট পাথর ছাড়া আর কিছুই খুঁজে পায়নি। তবে এগুলোর মূল্য সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, তাই সে এখন ইন্টারনেটে আমলেট পাথরের মূল্য খুঁজতে থাকে। দেখতে পায় অনেকগুলো আমলেট পাথরের মধ্যে একটি তার পাথরের সাথে প্রায় মিলে যাচ্ছে। এরপরে ইতিহাস ঘাটলে জানতে পারে অনেক বছর আগে একজন বিখ্যাত বৌদ্ধ সাধক এই আমলেট পাথর তৈরি করেছিলেন। তার তৈরি করা আমলেটের নাম হলো সোমদেশ আমলেট। আর সবাই বিশ্বাস করত এর ভিতরে রাখা হয়েছে মানুষের প্রাণ শক্তি। তাই এটাকে শুধু কোনো বস্তু বা পাথর হিসেবে নয়, জীবন রক্ষার প্রতীক হিসেবে দেখা হতো। এজন্য এই জীবন রক্ষাকারী সোমদেশ আমলেটের মূল্য অন্য আমলেট পাথরের থেকে অনেক বেশি। এই দেখে হঠাৎ আকের মনে একটু আশা জেগে ওঠে। তবে এরই মধ্যে আবার জানতে পারে এই আমলেট পাথর মূল্যবান হওয়ার কারণে মার্কেটে এর অনেকগুলো কপি বের হয়েছে, তাই আসলটা চেনা প্রায় অসম্ভব। তো এই জন্য সে আরো বেশি রিসার্চ করলে স্যাং নামের এক লোকের সন্ধান পায়, যিনি এই ধরনের আমলেট পাথরের আসল নকল চিনতে দক্ষ। দেখতে পায় এই মুহূর্তে সে লাইভে আছে, সেখানে অনেকেই তাকে বিভিন্ন ধরনের পাথরের ছবি তুলে পাঠাচ্ছে। আর এই ছবিগুলো দেখেই সে সরাসরি জানিয়ে দিচ্ছে কোনটা আসল আর কোনটা নকল। কৌতূহল চেপে রাখতে না পেরে আকিও নিজের আমলেটের ছবি তুলে লাইভে পাঠিয়ে দেয়। কয়েকজনের পর স্যাং এবার আকির পাঠানো ছবিগুলো দেখে, কিছুক্ষণ চুপ থেকে বলে, এই আমলেটটা বেশ সন্দেহজনক, হতে পারে এটা বিখ্যাত সোমদেশ আমলেটের মাস্টার কপি। স্যাং তখনই আকিকে নিজের স্টোরের লোকেশন পাঠিয়ে দেয় আর বলে, তুমি চাইলে এগুলো আমার স্টোরে নিয়ে আসতে পারো, মাস্টার কপি হলেও আমি ভালো মূল্য দেব। এই কথায় আকির মনে একটু স্বস্তি আসে, তাই পরদিন আর দেরি না করেই সেই ঠিকানায় পৌঁছে যায়। দূর থেকে দেখে স্যাং একজন বৃদ্ধ লোকের কাছ থেকে 1,20,000 মূল্যে একটি আমলেট কিনছে। এই দেখে স্যাংয়ের প্রতি তার বিশ্বাস আরও বেড়ে যায়, তাই সে এখন নিজের আমলেট পাথরগুলো বের করে স্যাংকে দেখাতে শুরু করে। স্যাং খুব মনোযোগ দিয়ে একে একে সবগুলো পরীক্ষা করতে থাকে। দেখতে পায় সবগুলো আমলেটের সাথে এই সোমদেশ আমলেটটাও আসল, শুধুমাত্র এই একটা আমলেটের দামই হতে পারে 100 মিলিয়নেরও বেশি টাকা। এই দেখে লোভে পড়ে স্যাং আকের কাছে মিথ্যে বলে যে তোমার নিয়ে আসা সবগুলো আমলেটই কপি ভার্সন, তবে মাস্টার কপি হওয়ায় আমি তোমাকে এর জন্য 1 মিলিয়ন টাকা দিতে পারি। এই কথা শুনে আকির মাথা ঘুরে যায়। সে কখনো কল্পনাও করেনি এই আমলেটগুলোর দাম এত হতে পারে। এজন্য তার মনে সন্দেহ জাগে যে কেন নকল হওয়া সত্ত্বেও সে এত পরিমাণ টাকা দিতে চাইছে। তো এখন আকি বলে, আমাকে একটু সময় দিন, আশেপাশে আর কয়েকটা স্টোর ঘুরে দেখি এর থেকে বেশি দাম পাওয়া যায় কিনা। স্যাং তখন বলে, তোমাকে কষ্ট করে আর কোথাও যেতে হবে না, আমি এর দাম আরো বাড়িয়ে দিচ্ছি। এই বলে সে এখন অফার করে 1.2 মিলিয়ন টাকা, মানে 12 লক্ষ টাকা। এত বড় টাকার অঙ্ক শুনে আকি 7-5 না ভেবেই প্রায় রাজি হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মুয়ে নামের এই মেয়েটি। মুয়েকে দেখেই স্যাংয়ের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ যখনই কোনো ভালো কাস্টমার আসে তখনই সে এসে ঝামেলা পাকিয়ে দেয়, আর শেষমেশ তাকে কাস্টমার হারাতে হয়। তবুও স্যাং তাকে কিছু বলতে পারে না, কারণ মুয়ে কোনো সাধারণ লোকের মেয়ে নয়, সে এই মার্কেটের মালিক এবং দেশের সবচেয়ে বড় অ্যান্টিক এক্সপার্ট মাস্টার স্যান্টোর মেয়ে। একসময় স্যাং নিজেও এই স্যান্টোর সাথেই কাজ করত। তো যাই হোক, এখন মুয়ে আকির আমলেটগুলো হাতে নেয় এবং চেক করে বলে, এটা তো বিখ্যাত সেই সোমদেশ আমলেটের আসলগুলোর মতো মনে হচ্ছে। বহু বছর আগে একজন বৌদ্ধ সাধক এরকম 4টি আমলেট তৈরি করেছিলেন এবং এই আমলেটগুলো পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিসগুলোর মধ্যে পড়ে। এর মাস্টার কপিও 10 মিলিয়নের বেশি দামে বিক্রি হয়, আর এটাকে তো একদম আসল মনে হচ্ছে। এর মূল্য 100 মিলিয়নের নিচে হতেই পারে না। তাই সে আকিকে বলে, তুমি আমাকে 10% কমিশন দিলে আমি এই আমলেটটাকে গভর্নমেন্ট এক্সপো এক্সিবিশনে নিয়ে যাব। ওখানকার এক্সপার্টরা চেক করলে তুমি এর আসল দাম জানতে পারবে। আশা করা যায় স্যাংয়ের বলা দামের থেকে 10 গুণ বেশি দামে বিক্রি করতে পারবে।
তো এত বড় টাকার অঙ্ক শুনে আকি ময়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এই দৃশ্য দেখে স্যাং রেগে গিয়ে তখন ওই 2 মিলিয়ন টাকা আকির সামনে রাখে আর তার কাছে আমলেটটা বিক্রি করতে বলে। কিন্তু আকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিক্রি করার আগে সে জানবে এটা আসল নাকি নকল। তো এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় স্যাং রেগে গিয়ে ক্লাসে আঘাত করে বসে আর বলে, আমার স্টুডেন্ট আর কখনো আসবে না। তোমাকে এতগুলো টাকা দিলাম তবুও বিক্রি করলে না, দেখবে এই আমলেট একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে। এরপর দেখা যায় ময়ে আকিকে সাথে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে এসেছে। তাকে বেশ কিছু ভালো খাবার খাইয়ে এবার শপিং করে দেয়। তার লক্ষ্য যে কোনোভাবে আকির মন জয় করে নেওয়া। দেখা যায় আকিও ধীরে ধীরে ময়ের প্রেমে পড়ে যাচ্ছে। মই এখন যেটাই বলছে সেটাই আকি বিশ্বাস করতে শুরু করেছে। এরপরে আকি বাসায় ফিরে আসলে রাতের বেলা নিরিবিলিতে সে এই আমলেট নিয়ে একটু ঘাটাঘাটি করে। জানতে পারে প্রাচীন বৌদ্ধ সাধক যে 4টি আমলেট পাথর তৈরি করেছিল সেগুলোর 3টি পাইরোস নামে একজন সংগ্রাহকের কাছে আছে, আর বাকি একটি লরি নামে এক ভয়ঙ্কর গ্যাংস্টারের কাছে ছিল, যাকে কিছু লোক মেরে সেই আমলেটটা চুরি করে নিয়েছিল। এই দেখে তার মনে একটু সন্দেহ জন্মে যে তাহলে কি তার কাছে থাকা আমলেটটা নকল নাকি গ্যাংস্টার লরির সেই চুরি যাওয়া আমলেট পাথরটা। তো এইসবের উত্তর জানতে পরদিন আকি ময়ের সাথে গভর্নমেন্ট এক্সপোতে যায়। দেখতে পায় পুরো হলে বিভিন্ন দামি দামি এন্টিক জিনিসে পরিপূর্ণ। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে তাদের পুরাতন আমলেট বিক্রি করতে। দেখা যায় ভবিষ্যতের প্রমাণ হিসেবে মই লকেটের সাথে একটা সেলফি তুলেছে আর এরপর চেকিং এর জন্য আমলেট পাথরটি রেজিস্টার করে দেয়। কিছুক্ষণ পর চেকিং শেষ হলে ঘোষণা করা হয় এই এক্সিবিশনের সবচেয়ে মূল্যবান বস্তুটি হলো আকে নিয়ে আসা সোমদেশ আমলেটটি, কারণ এটি 800 বছর পুরনো সেই প্রাচীন বৌদ্ধ সাধকের তৈরি সোমদেশ আমলেট, যেটার সম্পূর্ণটাই আসল। এই ঘোষণা শোনার সাথে সাথেই পুরো হল জুড়ে হইচই শুরু হয়ে যায়। সবাই তাড়াহুড়ো করে আমলেট পাথরটা দেখতে ছুটে আসে। তবে দেখা যায় একের চেয়ে মই মেয়েটাই বেশি খুশি। সে আকিকে জড়িয়ে ধরে এনজয় করছিল, কারণ ময়ে জানে এই ডিল থেকে সে মোটা অঙ্কের কমিশন পাবে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় তার বাবা মাস্টার স্যান্টো। তার বাবাকে এখানে দেখেই সে সরাসরি জানিয়ে দেয় এটা আমার প্রজেক্ট, তাই এটা আমাকেই হ্যান্ডেল করতে দাও। তবে স্যান্টো আকির কাছে এই লকেটের একটি অথেন্টিসিটি সার্টিফিকেট দেয় আর বলে যদি এটা সেল করতে চাও তাহলে আমার শপে চলে এসো। তবে আকি হসপিটালে তার বাবার কাছে আসে এবং পাশে বসে জিজ্ঞাসা করে, তোমার কাছে এত দামি একটা আমলেট ছিল, এটা বিক্রি করলে আমাদের আর কোনো অভাবই থাকতো না, আমরা অনেক ভালো একটা জীবন পার করতে পারতাম, কিন্তু তুমি এটা লুকিয়ে রেখেছিলে কেন? এই আমলেটের পিছনে আসল রহস্য এখনো আমার অজানাই রয়ে গিয়েছে। তবে এখন আমি চাই এটা বিক্রি করে দিয়ে তোমাকে সুস্থ করে তুলতে। এই বলে সে বাসায় ফিরে ময়ূরকে কল করে আর জানতে চায় তারা কবে আমলেটটি বিক্রি করতে চলেছে। ময়ূর জানায় সে এখনো ভালো কোনো ক্রেতা খুঁজে পায়নি, তাই আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই বলে সে ফোন কেটে দিয়ে লাইভ স্ট্রিমিং শুরু করে। দেখা যায় ঠিক তখনই আকির ফোনে ভিক্টর নামের একটা আইডি থেকে মেসেজ এসেছে, সোমদেশ পাথরটি কোথায় রেখেছো? একই কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পেছন থেকে এক মুখোশ পরা লোক তাকে গান পয়েন্ট করে আর বলে, তোমার বাবা একজন চোর, সে আমার আমলেট পাথরটি চুরি করেছিল, অনেক কষ্টে এবার তোমাকে খুঁজে পেয়েছি, বাঁচতে চাইলে সেটা এখনই ফিরিয়ে দাও। কিন্তু আকি কিছুতেই আমলেটটি দিতে চাইছিল না, তাই রেগে গিয়ে লোকটি আকির আঙুলগুলো ভাঙতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও আকি আমলেটের কোনো সন্ধান দেয়নি। ঠিক তখনই আবার স্যাংয়ের ডাকাডাকির শব্দ শোনা যায়। তো কেউ আসছে বুঝতে পেরে ভিক্টর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপরে স্যাং এসে বলে, তুমি যদি আমলেট পাথরটা আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এখনই 30 মিলিয়ন দিতে রাজি আছি। বাবার এই খারাপ অবস্থার কথা ভেবে আকি 30 মিলিয়নেই রাজি হয়ে যায় এবং একটু পরেই স্যাংয়ের কাছে 30 মিলিয়নের বিনিময়ে আমলেটটি বিক্রি করে দেয়। তবে স্যাং চেক করে দেখে এটা একটা নকল সোমদেশ আমলেট। স্যাং ভেবেছিল আকি হয়তো তার সাথে মজা করছে, কিন্তু আকি জানায় এটাই তার কাছে থাকা একমাত্র আমলেট। এই শুনে স্যাং বলে, এটা তো একটা নকল আমলেট, আসলটা হাতে পেলে আমাকে জানিও। এই কথা শুনে একই পুরোপুরি শকড হয়ে যায়। সে জানায় এটাই তো সে এক্সপোতে দেখিয়েছিল, তার সাথে সার্টিফিকেটও আছে। এই দেখে স্যাং আরো রেগে যায় আর বলে, ওই সার্টিফিকেট এখন পকেটে রাখো আর ভেবে বলো আমাকে ছাড়া আর কার কাছে সেই পাথরটা দিয়েছিলে। এই শুনে আকির আর বুঝতে বাকি থাকে না ময়ে তার সাথে চিট করেছে, তাই এখন সাথে সাথে সে ময়েকে কল করে, কিন্তু ময়ে কল রিসিভ করছে না। আকি এখন টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। গাইস, এই অবস্থায় আকির মনের অবস্থাটা একবার ভেবে দেখো। একদিকে তার বাবা হসপিটালে মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে আর এদিকে সে এত বড় একটা চিটিং এর শিকার হলো। এই মুহূর্তে টাকা ম্যানেজ করতে না পারলে বিনা অপারেশনে তার বাবা যে কোনো সময় মারা যেতে পারে, আর অবশেষে এটাই ঘটল। টাকা ম্যানেজ করতে না পেরে আকি হসপিটালে এসে জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। শুধুমাত্র কিছু টাকার অভাবে সে তার বাবার চিকিৎসা করাতে পারেনি।
সে যেন কোনোভাবেই নিজেকে বুঝাতে পারছিল না এই পৃথিবীতে এখন আর আপনজন বলতে তার কেউই নেই। এরপর দেখা যায় একির বাবার মৃত্যুর খবর পেয়ে সেখানে হাজির হয়েছে কমিশনার পিকো। একসময় একির বাবা তার আন্ডারেই কাজ করত। পিকো আকের কাছে একটা কার্ড দিয়ে বলে, নিজেকে কখনো একা ভেবো না, যখনই দরকার পড়বে তখনই ফোন করো। এক মুহূর্তের জন্য আকি ভাবছিল সে কি আমলেটা চুরির ব্যাপারে কমিশনারকে জানাবে, কিন্তু কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। এরপর একে সোজা চলে আসে মোয়ের সাথে দেখা করতে, কিন্তু মোয়ে তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। আর তার বডিগার্ড একিকে মারধর করে ফেলে রাখে। সেই রাতে ঘুমের মাঝেই আবার সেই মুখোশধারী লোকটা তার স্বপ্নে ফিরে আসে, বলে তোমার বাবা একজন চোর ছিল, দ্রুত আমাকে আমার সেই আমলেটা ফিরিয়ে দাও। এ দেখে আকির ঘুম ভেঙে যায়। সে নিজের সাথে প্রতিজ্ঞা করে যে করেই হোক সেই আমলেটটা খুঁজে বের করে এর আসল রহস্য জানবে। এজন্য সে ভিক্টরকে মেসেজ করে একটা শপিং মলে দেখা করার জন্য। এরপরে দুজনে দেখা হলে একি সরাসরি জিজ্ঞেস করে, তুমি কেন আমার বাবাকে চোর বলেছিলে? সে তো একজন ভালো মানুষ ছিল। কিন্তু ভিক্টর এর কোনো উত্তর দেয় না। এরপর আকি ভিক্টরকে একটা প্রস্তাব দেয় যে তারা দুজন মিলে সেই আমলেটটা খুঁজে বের করবে, আর বিক্রি করে যে টাকা আসবে সেটা দুজনে ভাগ করে নেবে। ভিক্টর প্রথমে রাজি না হলেও আকি অনেক অনুরোধ করে ভিক্টরকে রাজি করায়। তো এখন দুজনের মিশন হলো যেভাবেই হোক সেই আসল আমলেটটা মোয়ের থেকে উদ্ধার করবে। তাই রাস্তায় তারা মোয়ের গাড়ি আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে মোয়ে তার গাড়ি নিয়ে আসলে ভিক্টর বন্দুক দেখিয়ে গাড়িটা দাঁড় করায়। মোয়ে তাদেরকে দেখেই ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি জানি তোমরা আমার থেকে আমলেটটা নিতে এসেছো, কিন্তু ইতিমধ্যেই অজানা কিছু লোক আমাদের উপরে হামলা করে আমলেটটা নিয়ে গিয়েছে, আর আমার ড্রাইভারকে মেরে বাজেভাবে আহত করে ফেলেছে। তাকে এই মুহূর্তে হসপিটালে না নিয়ে গেলে মারা যাবে। এই দেখে আকির কষ্ট লাগে, তাই সে ভিক্টরকে হসপিটালে নিয়ে যেতে বলে। কিন্তু ভিক্টর তাদেরকে হসপিটালে না নিয়ে এই গোপন আস্তানায় নিয়ে এসেছে। আগের সেই কথায় ভিক্টর রেগে গিয়ে বলে, এত ইমোশনাল হলে তুমি কখনোই ওই আমলেট উদ্ধার করতে পারবে না, তাই মোয়ের সামনে নিজেকে আরো বেশি স্ট্রং রাখো। এরপর দেখতে পায় ভিক্টর মোয়েকে একটা নষ্ট ফ্রিজের মধ্যে আটকে রেখেছে। এখন সুযোগ পেয়ে আকি মোয়েকে বলে, আমি বিশ্বাস করে তোমার হাতে আমলেটটা দিয়েছিলাম, আর তুমি কি না এভাবে আমাকে ধোকা দিলে? এখন আর দেরি না করে দ্রুত আমার আমলেট ফিরিয়ে দাও, নয়তোবা তোমাকে এখানে মেরে ফেলবো। এসব শুনে মোয়ে বলে, আমাদের উপর সত্যি হামলা হয়েছিল, আমি আর আমার ড্রাইভার সর্বোচ্চ চেষ্টা করেও তাদের থেকে আমলেটটা আটকাতে পারিনি। পারলে তুমি আমাকে মাফ করে দিও। তবে আমি জানি ওই আমলেট সবচেয়ে কার বেশি দরকার। বস পাইরোজ নামে একজন সংগ্রাহক আছেন, যিনি এমন এন্টিক জিনিসপত্র চড়া দামে কিনে থাকে। এই জন্য আমার থেকে চুরি করে নেওয়া আমলেটটাও চোর তার কাছে বিক্রি করতে আসবে। তাই যদি আমরা পাইরোজের থেকে বিক্রেতার পরিচয় জানতে পারি, তাহলেই চোরকে সহজে ধরতে পারবো। মোয়ের কথা শুনে তারা এবার তিনজনে পাইরোজ নামে সেই লোকের কাছে আসে। মোয়ে যেহেতু স্যান্টোর মেয়ে ছিল, তাই পাইরোজ তাকে সম্মান করে। এবার মোয়ে তার কাছে জিজ্ঞেস করে সম্প্রতি তার কাছে কেউ কোনো সন্দেশ বিক্রি করেছে কিনা। পাইরোজ জানায় কিছুক্ষণ আগে একজন লোক সন্দেশ বিক্রি করার জন্য ফোন করেছিল, তবে সে কখন বিক্রি করতে আসবে সেটা জানায়নি। এই বলতে না বলতেই পাইরোজের বডিগার্ড এসে বলে, বাইরে একজন লোক তার সাথে দেখা করতে চাইছে, তার কাছে নাকি আসল সন্দেশ পাথর আছে। এই শুনে তিনজনেই অবাক হয়ে যায়। তারা লোকটিকে দেখার জন্য সিসি ক্যামেরার দিকে তাকায়, কিন্তু তখনই দেখা যায় একটা অন্য গাড়ি এসে লোকটিকে তুলে নিয়ে যাচ্ছে। এই দেখে দেরি না করে তারাও গাড়িটার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর দেখা যায় কিডন্যাপার গাড়ি থেকে বের হয়েছে, আর সে অন্য কেউ ছিল না, বরং সে হলো স্যাং নামের সেই লোকটা। দেখা যায় লোকটিকে অ্যামুলেটটা দিয়ে দেওয়ার জন্য টর্চার করছে। তখন তার ব্যাগ থেকে বেরিয়ে আসে মুয়ের মোবাইল ফোন আর কিছু জিনিসপত্র। সন্দেহজনকভাবে সে এখন লোকটির হাত চেক করে দেখতে পায় তার হাতে সেই একই কামড়ের দাগ, যেমনটা সে সেই দিন কিডন্যাপারকে দিয়েছিল। এই দেখে মুয়ে এখন সবাইকে বলে দেয় যে এই লোকটাই আমাকে কিডন্যাপ করেছিল, তাই তার কাছেই আসল আমলেটটা আছে। এটা শোনার পরে ভিক্টর আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা বন্দুক তাক করে। বৃদ্ধ লোকটি বলে, আমি সত্যি বলছি, আমার কাছে কোনো আমলেট নেই, সেটা এখন মাস্টার স্যান্টোর কাছে আছে। মাস্টার স্যান্টোই আমাদের কয়েকজনকে মুখোশ পরে চুরি করতে বলেছিল। এই শুনে সবাই হা হয়ে যায়, কারণ কেউ ধারণাও করতে পারছে না মাস্টার স্যান্টো এমন জঘন্য কাজ করতে পারে। তাই তারা চোরকে বলে, যদি তাই হয় তাহলে একটু আগে পাইরোজের কাছে কোন আমলেট বিক্রি করতে গিয়েছিলে? এই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে আরেক রহস্য। বোকাশোকা দেখতে বৃদ্ধ এখন বলে, আসলে আমার ছেলেটা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, তাই আমার কাছে যে কয়টা সাধারণ আমলেট আছে সেগুলোকে পাইরোজের কাছে বিক্রি করতে চেয়েছিলাম, কারণ পাইরোজ অন্য সবার থেকে অনেক বেশি দাম দিয়ে থাকে, কিন্তু তার কাছে সাধারণ কেউ পৌঁছতে পারে না। এই জন্য আমি মিথ্যা বলেছিলাম যে আমার কাছে সন্দেশ আমলেট আছে। এটা বলার কারণে আমি নিশ্চয়ই তার কাছে পৌঁছতে পারতাম, আর একবার পৌঁছতে পারলেই আমার কাছে থাকা সাধারণ আমলেটগুলো তার কাছে ভালো দামে বিক্রি করে দিতাম। কিন্তু এরই মধ্যে এই পাষণ্ড আমাকে কিডন্যাপ করে নেয়, আর আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। তো এইসব শুনে মই সব থেকে বেশি কষ্ট পেয়েছে, কারণ সে তার বাবাকে একজন ভালো বিজনেসম্যান মনে করত।
কিন্তু বাস্তবতা জানার পরে সে তার বাবার প্রতি অনেক বেশি হিংস্র হয়ে ওঠে। তার বাবার থেকে আমলেটটা উদ্ধার করার জন্য সে একটা মাস্টার প্ল্যান করে। যেহেতু মুয়ে তার বাবার বিজনেস সম্পর্কে সবকিছু জানতো, তাই সবাই মুয়ের প্ল্যানে রাজি হয়ে যায়। প্ল্যান অনুযায়ী প্রথমে আকি স্যান্টোকে কল দিয়ে জানাবে সেই সার্টিফাইড আমলেটটা সে তার কাছে সেল করতে চায়। যদিও স্যান্টো আগে থেকেই জানে আকির আসল আমলেটটা অলরেডি তার কাছেই আছে, তবুও সে আরেকটা আমলেটের জন্য কিউরিয়াস হয়ে অবশ্যই তোমার সাথে দেখা করতে বাইরে আসবে। এরপর আকি ভিক্টরকে সাথে নিয়ে তার স্পেশাল স্টোরের মধ্যে ঢুকবে। দেখবে সেখানে একটা মেটাল ডিটেক্টর আছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। এটা কোনো কাজ করে না, শুধু লোক দেখানোর জন্যই রাখা হয়েছে। তো সাহস নিয়ে দুজনে ভিতরে এগিয়ে যাবে। এরপর আকি স্যান্টোকে তার কাছে থাকা একটা নকল অ্যামুলেট দেখাবে, যেটাকে স্যান্টো খুব সহজেই ধরে ফেলবে। তারপরেও নাটক করে তার অ্যাসিস্ট্যান্টকে দেবে চেক করার জন্য, আর সেও চেক করে বলবে এটা নকল। তুমি তোমার অভিনয় চালিয়ে যাবে, এমন ভান করবে যেন তোমার নিয়ে আসা অ্যামুলেটটা একদম অরিজিনাল। প্রয়োজনে তুমি স্যান্টোর দিয়ে সেই সার্টিফিকেট প্রমাণ হিসেবে দেখাবে, আর এটাও বলবে যে আসল নকল তুমিও এখন যাচাই করতে পারো। এই শুনে রেগে গিয়ে সে তোমার সামনে একটা নকল অ্যামুলেটের ট্রে নিয়ে আসবে, যেটার মধ্যে সেই আসল আমলেটটাও থাকবে। ট্রে দেখিয়ে স্যান্টো তোমাকে বলবে যদি তুমি এই নকলগুলোর মধ্যে থেকে আসলটা খুঁজে বের করতে পারো, তাহলে সে তোমাকে সেই আমলেটটা ফ্রিতে দিয়ে দিবে। এমনভাবেই আমরা স্যান্টোকে বাধ্য করব আমাদের সামনে আসল আমলেটটা বের করার জন্য। আমলেটটা বের করলেই ভিক্টর আমাকে কল দিয়ে সিগন্যাল দিবে, আর আমি স্যাংকে নিয়ে ভেতরে আসব। সাথে করে প্রমাণ হিসেবে টিঙ্কু চোরকেও নিয়ে যাব। সবার সামনে চুরির ব্যাপারে স্বীকার করে নিলে বাবা আমাকে আমলেটটা দিতে বাধ্য হবে। এই পর্যন্ত সবকিছুই প্ল্যান মতো হয়েছে। তো স্যাং এখন স্যান্টোকে বলে যে ডিঙ্গো অলরেডি সমস্ত ব্যাপারগুলো প্রকাশ করে দিয়েছে, তাই এখন আর চালাকি করে কোনো লাভ নেই। দ্রুত সেই আসল আমলেটটা মুয়েকে ফেরত দিয়ে দাও। তবে স্যান্টো তাদের সবাইকে বলে যে এই আমলেটটা তোমাদের কারণ না, বরং এটা হচ্ছে সেই গ্যাংস্টার লরির, যাকে 30 বছর আগে মেরে ফেলা হয়েছিল। এসব কথা থামিয়ে মুই তার বাবাকে বলে ছোটবেলা থেকে আমি সবসময় চেয়েছি তোমার মতো বড় হতে, নিজের একটা আইডেন্টিটি বানাতে, কিন্তু সেটা তুমি কখনোই হতে দাওনি। কখনো আমার ইচ্ছেগুলো বোঝার চেষ্টা করোনি। আর আজ এমন একটা কাজ করলে যেটার জন্য সবার কাছে আমার মাথা নিচু হলো। মেয়েকে কান্নারত অবস্থায় দেখে স্যান্টো বলে আমি এই বিজনেসের কালো দিকগুলো সম্পর্কে খুব ভালো জানি। এই বিজনেসে মানুষ যে কোনো সময় গুম খুন হয়ে যেতে পারে, এই জন্যই আমি তোমাকে সবসময় ওইসব থেকে দূরে রাখার চেষ্টা করতাম। তোমার ভালো চেয়েছিলাম বলেই এই ঝামেলার আমলেটটা তোমার থেকে কৌশলে নিয়ে আসতে হয়েছে, কিন্তু তুমি উল্টে চলে এসেছো আমাকে চ্যালেঞ্জ করার জন্য। এই বলে সে তার মেয়েকে হাঁক করে, আর এতে মুয়ের রাগ ভালোবাসায় পরিণত হয়। সে এখন তার বাবার পক্ষে। স্যাং দেখে এখন সবকিছু প্ল্যানের বাইরে হচ্ছে, তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে গান বার করে, বলে বাঁচতে চাইলে এখনই আমলেটটা আমাকে দিয়ে দাও, নয়তো গুলি বেরিয়ে যাবে। স্যাংয়ের এই অবস্থা দেখে সবাই এখন নিজের নিজের গান বার করে, মানে একটা খতরনাক পরিবেশ তৈরি হয়েছে। এই দেখে একই পুরোপুরি শকড হয়ে যায়। সে ইমোশনাল হয়ে তাদের সবাইকে বলে আমার এই আমলেটের কোনো দরকার নেই, তোমরা সবাই এটাকে ভাগ করে নিও, কিন্তু শুধু একটা পাথরের জন্য কেউ কাউকে মেরে ফেলো না। আগের কথা শুনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এমন সময় আবার কমিশনার পিকো চলে আসে। সে স্যান্টোকে বলে তোমার কাছে লরির যে আমলেট পাথরটা আছে সেটা এখনই আমাকে দিয়ে দাও, কারণ এটা গ্যাংস্টার লরির খুনের সাথে জড়িত। সরকারের নির্দেশ অনুযায়ী এটা নিয়ে যেতে হবে। এখন স্যান্টো চালাকি করে তার সামনে আমলেটের ট্রে নিয়ে আসে, আর সেখান থেকে একটা নকল আমলেট ধরিয়ে দেয়। পিকো বোকার মতো বিশ্বাস করে ফিরে যেতে শুরু করে। তখন ওই পিছন থেকে স্যান্টো বলে তুমি কি নিশ্চিত যে ওইটাই আসল আমলেট? এই শুনে পিকো তার চালাকি ধরে ফেলে, আর এবার সে ট্রে শুদ্ধ সবগুলোকে নিয়ে যেতে চায়। বাবার বোকামের কারণে আসলটা হাতছাড়া হতে দেখে মুয়ে বলে আমি নিশ্চিত তুমি সরকারের হয়ে এখানে আসোনি, বরং সরকারকে সামনে রেখে আমলেটটি চুরি করতে এসেছো। এরপর স্যান্টো বলে 30 বছর আগে তুমি যেটা করেছিলে সেটা আর কেউ না জানলেও আমি জানি। আসলে সেই সময়ে তুমিই তো দায়িত্বে ছিলে, যিনি আকির বাবা লেফটেন্যান্ট নিয়াংকে গ্যাংস্টার লরির উপরে এনকাউন্টার করতে বলেছিল। এই শুনে পিকো স্বীকার করে হ্যাঁ, আমি কুখ্যাত গ্যাংস্টার লরিকে এনকাউন্টার করতে বলেছিলাম। তবে লেফটেন্যান্ট নিয়াং মানে আকির বাবা এনকাউন্টার করার পরে লরির আমলেটা চুরি করে নিয়েছিল। এই শুনে এখন ভিক্টর আসল ঘটনা বুঝতে পারে, তাই রাগে সে কমিশনারের উপরে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এই দেখে বাকি সবাইও সুযোগের সদ্ব্যবহার করে। দেখা যায় একে অপরকে মারতে গিয়ে প্রায় সবাই পরপারে চলে গিয়েছে। চরম লোভের কারণে নিমেষেই পুরো স্টোরটা লাশের স্তূপে পরিণত হয়েছে।
তবে ভাগ্যক্রমে আকি বেঁচে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। এদিকে মৃত্যুর কোলে ঢলে পড়া স্যাং একটা ভালো কাজ করে। মারা যাওয়ার আগে সে আকিকে আসল আমলেটের দিকে ইশারা করে। একই সাথে সাথে আমলেটটা তুলে নেয়। এদিকে আবার দেখা যায় ভিক্টর তখনও বেঁচে আছে। মৃত্যু নিশ্চিত জেনেও সে আকের দিকে গান পয়েন্ট করে এবং আমলেটটা ফেরত দিতে বলে। ভিক্টর জানায় এই আমলেট আকির বাবা তার থেকে 30 বছর আগে চুরি করেছিল। এইসব বলতে বলতে গল্প চলে আসে 30 বছর আগের সেই রাতে, যখন লেফটেন্যান্ট নিয়াং লরির গাড়িতে গুলি করতে এসেছিল। তখন মৃত্যু নিশ্চিত জেনে গ্যাংস্টার লরি তার মূল্যবান আমলেটটি তার গলা থেকে খুলে ফেলে এবং তার ছেলে ভিক্টরের মুখের মধ্যে লুকিয়ে রাখে। এরপর একটা কালো কাপড় দিয়ে ভিক্টরকে ঢেকে দেয়। তবে নিয়াং কাপড়ের ভিতরে নড়াচড়া খেয়াল করে আর কাপড়টা সরিয়ে দেখতে পায় লরির ছেলে প্রচন্ড ভয়ে কাঁপছে। এজন্য মুখের ভিতরের আমলেটটি দেখা যাচ্ছিল। তো এই ছোট্ট ভিক্টরের থেকেই আকির বাবা নিয়াং আমলেটটি চুরি করে আর ভিক্টরকে এক বিশ্বস্ত লোকের মাধ্যমে অন্য দেশে পাচার করে দেয়। সেদিন থেকেই ভিক্টর নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক তার বাবার মৃত্যুর বদলা নেবে এবং বাবার রেখে যাওয়া স্মৃতি সেই আমলেটটাকেও উদ্ধার করবে। এরপরে সিন শিফট হলে দেখা যায় ভিক্টর শেষবারের মতো আকির কাছে আমলেটটি ফেরত চাইছে। আকি বলে, তুমি গুলি করো না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। তখনই আবার দূর থেকে ময়ে শুট করে ভিক্টরকে মেরে ফেলে। এরপর আকের দিকেও গুলি ছুটতে শুরু করলে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ সহ অ্যাম্বুলেন্স এসে সবাইকে হসপিটালে নিয়ে যায়। যদিও তাদের মধ্যে আর কেউই বেঁচে ছিল না, শুধুমাত্র অতিরিক্ত লোভ তাদের সবাইকে শেষ করে দিল। দেখা যায় আকি একটা অ্যাম্বুলেন্সের পিছনে বসে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বোঝার চেষ্টা করছে। তখন একজন পুলিশ এসে বলে, এতগুলো মানুষের মাঝে আপনি বেঁচে রইলেন কিভাবে? নিশ্চয়ই আপনার সাথে সেই জীবন রক্ষাকারী আমলেটটি ছিল, তাই না? এই কথা শুনে আকের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ সে জানে একটা আমলেট কখনোই মানুষের জীবন বাঁচাতে পারে না, বরং এমন সব মূল্যবান জিনিস মানুষকে লোভী করে তোলে আর দিন শেষে লোভের এমন পরিণতি হয়। তো এরই মধ্যে আবার সেই আমলেট সংগ্রহকারী পাইরোস কল করে। ফোন রিসিভ করলে জানায়, আমলেটটা যদি এখন তোমার কাছে থাকে তাহলে আমার স্টোরে নিয়ে এসো, আমি এখনো তোমাকে 100 মিলিয়ন দিতে রাজি আছি। এই শুনে আকে প্রচন্ড খুশি হয় আর এখান থেকেই গল্পটির সমাপ্তি ঘটে। হয়তোবা আকে তার কাছে আমলেটটি বিক্রি করে সারা জীবন শান্তিতে বসবাস করবে, অথবা এত মানুষের মৃত্যুর কারণ হওয়ার জন্য এটাকে শেষ করে ফেলবে। গাইস, তুমি আকের জায়গায় হলে কি করতে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।